দেখবেন। জি, ব্রিগেডিয়ার হাসান নাসের। জিয়া যেটা বলছে, ব্রিগেডিয়ার জিয়া যেটা বলছে এটা সঠিক, বাট এটা তো এখন কেউ শুনতে বা বিশ্বাস করতে রাজি না। বর্তমান প্রেক্ষিতে সিচুয়েশনটা ঠিক রিভার্স হয়ে গেছে। এখন যারা ভালো মানুষ তারা চুপচাপ ঘরের কোনায় থাকে, তারা একেবারে চুপ হয়ে গেছে, কোনো কথা বলার সুযোগ পায় না। যারা যে যত বেশি দুর্নীতিবাদ, যত বেশি অপকর্ম করছে তার তত বুক ফুলিয়ে সে হাঁটে এবং তত বেশি সাহস এবং ইয়েটা দেখায়, মানে ক্ষমতা সে প্রদর্শন করে এবং তাকে সেনাবাহিনীতে সবাই উচ্চ পদে অধিষ্ঠিত হইতে দেখে। তো এই কালচারটা শুরু হয়েছে কিন্তু ওইখান থেকে। আমি মনে করি ওই যখন 96 এর পরে জেনারেল মুস্তাফিজকে যখন বাড়ি থেকে নিয়ে এসে সেনাপ্রধান বানানো হয়, উনি বিএমটিএফ কে তখন আর্মি সেনাবাহিনী দিয়ে অ্যাকোয়ার করান এবং তখনই কিন্তু দাবি অনেকেই ছিল যে অনেকে, তার মধ্যে আমি একজন স্ট্রং দাবিদার ছিলাম যে সেনাবাহিনী যেন কোনো বিজনেসে ইনভলভ না হয় এবং আলটিমেটলি এই 24 অগস্টের অগস্ট থেকে যখনই মানে আমি মানে প্রথম 21 অগস্ট রাওয়াতে যখন ডিপ্রাইভড অফিসারদের সাথে আমি বসছি, তাদের গল্প কথা শোনার পরে ওইখানেই কিন্তু আমি বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর পূর্ণাঙ্গ রিফর্ম প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম, বাট এই 16 বছরের যে অফিসারদের প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে সেটার ব্যাপকতা দেখে কিন্তু ওইখানে আমি বলেছিলাম। ওইখানের যদি আপনার ভিডিও রেকর্ড দেখেন, ওইখানে আমি আমার শেষ কথার বক্তব্যের শেষ ছিল যে এইটা যদি আমরা ভবিষ্যতে বন্ধ করতে চাই তাহলে সশস্ত্র বাহিনীর ব্যাপক রিফর্ম প্রয়োজন। তারপরের থেকে রাওয়া আমাদের প্রোগ্রাম করা বন্ধ করে দিল, তখন আমরা প্রেস ক্লাবে যাওয়া শুরু করলাম। প্রেস ক্লাবেও কিন্তু আমরা জাতীয় নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সংগঠন নিয়ে আমরা আলাপ করেছি, ওখানেও আমরা একই দাবি করছি। এই যে আজকে যে কর্নেল হাসিম যেটা বললো বা জিয়া যেটা বলতেছে, এই যে সমস্ত ব্যবসার মধ্যে ইনভলভ, আমরা কিন্তু একই কথা। ওই ইন্দোনেশিয়ার এক্সাম্পল দরকার কেন? আমি রিয়েলাইজ করবো আমার সমস্যা কি। আমি রিয়েলাইজ করছি যে সব ব্যবসা প্রতিষ্ঠানটাকে ক্লোজ করতে হবে। মানে 5-6 হাজার রিটায়ার্ড অফিসার আছে, কোয়ালিফাইড অনেক লোক আছে অবসরপ্রাপ্ত বা যোগ্য যারা চাকরি পায় না, তারা এই সমস্ত এন্টারপ্রাইজে চাকরি করবে। ওয়াই এ সার্ভিং অফিসার এন্ড দ্যাট টু বিভিন্ন এই যে যেটা বললেন মেডিকেল কলেজে, সিটি কর্পোরেশনে, রাজুকে, বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে। একটা খারাপ উদাহরণ দেই, আমি ফিকটিসাস ধরতেছি যে আমার কথাটা সত্যি না। এয়ারপোর্টে যে আগুনের ঘটনাটা ঘটলো, ধরা হলো যে রয়ের লোক ডিজিএফআই এজেন্সির মাধ্যমে বা কোনো ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে ওখানে আগুন ধরাইছে। ওটা হচ্ছে ওখানে একজন মিলিটারি ইনভলভ। আগুন নিভাইতে আসছে ফায়ার ব্রিগেড, তারা বলছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। স্পটে যারা, তারা মিডিয়াতে বলছে, সোশ্যাল নেটওয়ার্কে যেটা আসছে, ফেসবুকে আসছে যে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয় নাই, অনুমতি নাই। তার মানে আগুনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক সেই পর্যন্ত তারা আটকাইছে। কিন্তু ওখানে কারা ছিল পাহারায়? একটা হিউজ নাম্বার অফ এয়ারফোর্স পিপল। এখন আগুন নিভাইতে আসছিল কিন্তু ওইখানে ফায়ার ব্রিগেডও আর্মি। এখন যখন কমিটি গঠন করা হলো, তখন কমিটির কাছে কিন্তু সব বক্তব্য পাল্টায় গেল এবং এই পাল্টানোটা সম্ভব হলো যে না, আমরা তো সময় মতো ঢুকছি, তার আগেই শর্ট সার্কিটে সব পুড়ে গেছে। এই যে একটা মানে নেক্সাস, এই যে সবাই মিলে একটা মানে কনক্লুশন ড্র করতে বাধ্য করলো যে শর্ট সার্কিটে এয়ারপোর্টের আগুনটা ধরছে। এটা সম্ভব হয়েছে। এয়ারপোর্টে 400 থেকে 600 এয়ারফোর্সের পিপল আছে, অফিসার এবং অল র্যাঙ্ক বিভিন্ন পদে। ফায়ার ব্রিগেডের মিলিটারি অফিসার আছে, ইন্টেলিজেন্স এজেন্সি মিলিটারি অপারেশন আছে, এবং এর মধ্যে কেউ যদি অপকর্মে ইনভলভ থাকে, তার অপকর্মটাকে ঢাকার জন্য অন্য অন্য এজেন্সিগুলো তাকে কভার আপ করতেছে এবং এটাই হয়েছে। ফায়ার ব্রিগেডের স্পটে যারা বক্তব্য, তারা বলছে যে আমরা এইসব ভিতরে ঢুকতে গেছি, আমাদের ঢুকতে দেয় না, বলে বাইরের থেকে পানি মারতে হবে। একটা শেডের বাইরে পুরো কভার্ড একটা প্রোটেক্টেড শেড, আমি বাইরের থেকে পানি মেরে কিভাবে এটা নিভাবো? এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু স্টেটমেন্ট যেটা দেখবেন আপনি, ইনকোয়ারি হয়েছে, ওটার মধ্যে যথাসময়ে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভানোর চেষ্টা করছে বা এসে তাকে সব পুড়ে গেছে। এটা সম্ভব হয়েছে। কিন্তু 3 বাহিনী যদি আলাদা থাকতো, ফায়ার ব্রিগেডে যদি এক্সক্লুসিভলি ফায়ার ব্রিগেডের লোক থাকতো, তাহলে কিন্তু এই ইনস্ট্যান্টলি পরদিন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করা সম্ভব ছিল না, বা ইনকোয়ারিতে এইভাবে একটা এই প্রত্যেকটা ক্ষেত্রে তাই হচ্ছে। এখন আপনি দুর্নীতি দমনে যাবেন, ওখানে একজন ব্রিগেডিয়ার সাহেব বসা আছে, সে তখন ওইখানে প্যাচ আপ করে দিবে, ফাইল তারে দিয়ে দিবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, অমুক অমুক কমপ্লেন করছে। ওদের ধরেন, ওদের পিটান, ওদের হয় টাকা পয়সা দিয়ে চুপ করান, নাহলে ওদের সন্ত্রাসী দিয়ে দেশ ত্যাগ করান। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। আমি মনে করি যে এটা যেটা ইয়ে বলছে, যেটা আমার ইন্দোনেশিয়ার থেকে দরকার নাই,
আই থিঙ্ক উই হ্যাভ সাফার্ড এনাফ। বাংলাদেশের মানুষ অনেক সাফার করছে, আর আর সাফার করার কোনো সুযোগ নেই। এরপরে আর দেশ থাকবে না যদি আমরা নিজেদেরকে নিজেরা সংশোধন না করি। তো সুতরাং সমস্ত রকম, আমি আর্মিতে যত খুশি গলফ খেলবো, কিন্তু আমার গলফ ক্লাবে গলফ কোর্সের মধ্যে কোনো ডিপ্লোমেট আসবে না। সে স্পয়েনেজ অ্যাক্টিভিটি করতেছে, সে আমার অফিসারদেরকে হান্ট করতেছে। আমার গলফ কোর্সের স্পন্সর বিজনেসম্যান করবে কেন? যখনই একটা বিজনেসম্যানের 1000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি ধরা হয়, কাস্টমস ধরবে, পরদিন সে একটা আর্মি গলফ ক্লাবে এসে একটা বিরাট একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে দিবে, এবং তার আর এনবিআর আর তার কাছে আসবে না। এগুলো কিন্তু আমরা চাকরি থেকে দেখে আসতেছি, এবং এইটাই কিন্তু আস্তে 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 সেনাবাহিনীকে ব্যাপক একটা, সশস্ত্র বাহিনীকে ব্যাপক একটা দুর্নীতি। এবং কিভাবে আমরা বলতেছি যে আজকে একটা দেশের ইন্টেলিজেন্স বাহিনীর 5 জন প্রধান জেনারেল চলে গেছে শত্রু দেশে, এর থেকে লজ্জাস্কর জিনিস আর কি আছে? প্রধানমন্ত্রী চলে গেছে, অল মিনিস্টার। লজ্জার বিষয় না স্যার, লজ্জাটা না, মানে এটা আমার জন্য বিশাল বিশাল হুমকি স্যার, এটা বিরাট হুমকি স্যার, এটা খালি লজ্জার বিষয় না। হুমকি তো আমি বলতেছি তো, এটা কেন গেল? কারণ হচ্ছে যে ওই সমস্ত সবাই দেখবেন গলফ ক্লাবের মেম্বারেরা, এবং ওইখান থেকে তার প্রথম লিঙ্কটা, স্পাইনেসটা ওখান থেকে শুরু হয়, করাপশনটা ওখান থেকে শুরু হয়। এই জিনিসগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে কোত্থেকে এগুলো ঢুকতেছে, কারা এগুলো করতেছে। এবং আমাদের এটা আমি আমার যেখানে যেখানে আছে, এই যে যেটা বললো কমিশন দিয়ে কমিশন গঠন, এটা আমরা কিন্তু প্রথম থেকে দাবি করে আসতেছি। প্রেস ক্লাবে একাধিক আমরা প্রেস কনফারেন্স করেছি, যেটার মধ্যে দাবি ছিল সশস্ত্র বাহিনীর ব্যাপক সংস্কার করতে হবে। এই সংস্কারের দন্ত সাহ তো এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা দেখলাম যে ওই আইসিটির যারা মানবতার বিরুদ্ধে অপরাধী যারা, তাদেরকে এসি বাসি করে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে ভিআইপি কমপ্লেক্সের মধ্যে রাখা হচ্ছে। দ্যাটস এ ভিআইপি কমপ্লেক্স যে বিল্ডিং এ তাদেরকে রাখা হয়েছে। এটা তো বাকি চিফ জাস্টিস বা অন্যদের জন্য প্রযোজ্য না। বাংলাদেশে তো এমপি, মিনিস্টার, আরো অনেক হাই অফিসিয়ালসরা এখন জেলে আছে। না, খালেদা জিয়ার মতো ব্যক্তি জেলে ছিল, সরাসরি জেলে, ওনাকে কি তার জন্য নাইলে সাব জেল হয়েছে, ঠিক আছে, বাট নট ফর এ মেজর অর লেফটেন্যান্ট কর্নেল অর ব্রিগেডিয়ার অর সামবডি এলস। আমাদের বুঝতে হবে না, খালেদা জিয়ার যে সাব জেলের বিষয়ে, মানে ওইটা তো এই ওনাদের এই ক্যাটাগরির ওয়াইফাই ইলেকট্রিক ডিভাইস, আমি 111 এর সময় ইট ওয়াজ গুড, বাট পরবর্তীতে যেটা রাখা হয়েছে সেটা মানে একেবারে তাকে কষ্টের মধ্যে রাখা হয়েছে। সেটাও জেলে ছিল, জেনারেলরা ছিল চাকরিতে, তখন তাদের ফেস কথা কোথায় ছিল? এত বড় বড় কথা কোথায় ছিল? আমাদের আর কোনো অপশন নাই। আমরা যদি দেশকে বাঁচাইতে চাই, সশস্ত্র বাহিনীকে অবশ্যই সংস্কারের আওতায় আনতে হবে। সমস্ত রকম সিভিল এমপ্লয়মেন্ট থেকে তাদেরকে ক্যান্টনমেন্টে ফেরত আনতে হবে। তাহলেই কিন্তু সশস্ত্র বাহিনী দুর্নীতির থেকে টোটালি ডিটাচ করে ফেলতে হবে ওদের, মানে। এবং ওই বাকি আবার এটাও খেয়াল রাখতে হবে, ডিওএইচএস সশস্ত্র বাহিনীর জন্য, এখন পিওএইচএস আছে, আনসার বাহিনীরও হাউজিং সোসাইটি আছে, অন্য সবাই এটারে বানাই ফেলছে। মানে সশস্ত্র বাহিনী যে ড্রেস পরে পুলিশও পরে, আনসারও পরে, ওই সিকিউরিটি গার্ডরাও একই ড্রেস পরে। আমাকে সশস্ত্র বাহিনীকে টোটালি একটা এক্সক্লুসিভ ফোর্স হিসেবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে আটকান, সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাদের কোনো বাইরে থাকার প্রয়োজন নাই। এই ধরনের বিডিআর এর ঘটনা নাইলে কিন্তু আবার ভবিষ্যতে করবে, সেটা কোন গ্যারিসনে, কোন ইয়েতে, থানায়, কোন পোস্টে, নোবডি নোজ। আপনি বিডিআর এর সমস্যাটা কি সমাধান করে গিয়েছে? বিডিআর এর পোশাক পরিবর্তন করা হলো, আরে পোশাক তো সেনাবাহিনীর পোশাক পরিবর্তন করতে হবে, ওই অফিসারদের পোশাক পরিবর্তন করতে হবে, বিডিআর এর পোশাক কেন পরিবর্তন? আমি আপনাকে একটা কথা বলেছি, ইজ देयर এ রিকমেন্ডেশন দ্যাট বিডিআর মাস্ট গেট ব্যাক ইটস র‍্যাঙ্ক अगेन, মানে নেম अगेन? হ্যাঁ, অবশ্যই 100%। কোনো ইয়া না, বিডিআর নামটা ফেরত আনতে হবে, পোশাক ফেরত আনতে হবে। কেন তাদের অপকর্মকে ঢাকার জন্য পোশাক এবং নাম পাল্টানো হয়েছে, এবং সেটার দাবিদারকে, সেটাও আমি কমিশনে স্পেসিফিক্যালি বলছি। সেই দায় যদি স্যার বিডিআর যদি সেই দায়ের নাম পরিবর্তন হয়, তাহলে আর্মিরও নাম পরিবর্তন করতে হবে, কারণ বিডিআর এর সব সদস্য তো জড়িত ছিল না, আর্মির সব সদস্য জড়িত। আর্মির পাল্টে যাওয়া উচিত। জি স্যার।